সত্য। আর এখন একজন সেনাবাহিনীর প্রধান বলছে যে ডিজিএফআই এর অফিসে ভারতের একটা অফিস ছিল, রয়ের একটা অফিস ছিল। এটা চারটিখানি কথা না, এটা কোর্টে গিয়ে সে সাক্ষ্য দিয়েছে। তো এটা যদি আপনার সত্য হয় তাহলে এয়ারপোর্ট থেকে ধরে কোনো একটা লোককে নিয়ে যাওয়া, আপনি চিন্তা করেন যে যেভাবে সালাউদ্দিন সাহেবকে নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে ফরহাদ মাজারকে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি শুধুমাত্র জাস্ট দুটো উদাহরণ দিলাম। ইলিয়াস আলীকে যেভাবে গুম করে দেওয়া, এখন সে কি কোথায় নিয়ে, ভারতে মারা হয়েছে না বাংলাদেশে কোথায় গিয়েছে, দেয়ার আর মেনি মেনি থিংস, অনেক কিছু ঘটেছে। এখন বাংলাদেশে এমন কোনো জায়গা নাই। ঘটনাটা তো পরে উদ্ঘাটিত হলো একটা ভিন্ন ঘটনা। না না, ভিন্ন ঘটনা, এটা তো বানানো হয়েছে। মূল ঘটনা হলো তাকে অ্যারেস্ট করতে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এটা একটা অ্যাক্সিডেন্ট, ওই 10টা কষ্টের মতো ঘটনা ঘটেছে। সামহাউ ওখানে র্যাবের একটা টহল পুলিশ, তারা তো বুঝতে পারে নাই যে এটা একটা সাজানো জিনিস, সেটা ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। তো ওই তাদেরকে চ্যালেঞ্জ করে বসছে র্যাবের একটা গ্রুপ, ফলে এটা মিসফায়ার হয়ে গেছে। এই কারণে সে প্রাণে রক্ষা পেয়েছে। আদারওয়াইজ আপনি তার অবস্থা সালাউদ্দিনের মতো দেখতেন যে সে ভারতে চলে গেছে বা খুঁজেই পাওয়া যেত না। তো যেটা বললাম যে ভারত দীর্ঘদিন ধরেই আমাদের দেশের ব্যবসায়ী মহলে, রাজনৈতিক মহলে, আন্ডারওয়ার্ল্ডে সব জায়গাতে তাদের লোক আছে, তারা সেই কাজগুলো করতে পারে। 2 নম্বর হলো যে তাদের হাতে যে মেশিনারিজ গুলো রয়েছে, ফাইন্যান্সিয়াল মেশিনারিজ গুলো রয়েছে, ট্রেড অ্যান্ড কমার্স। আপনি দেখেন এই যে ইউনূস সাহেবের সাথে তার ভারতের খুব খারাপ সম্পর্ক, দাকুমরার সম্পর্ক, কিন্তু এই সময়টাতে সবচেয়ে বেশি ব্যবসা হয়েছে ভারতের সাথে। মানে শেখ হাসিনার জামানাতে যে ব্যবসা হয়েছে তার সাথেও কিন্তু ইউনূস জামানাতে ব্যবসা বাণিজ্য বেশি হয়েছে। এমনকি আমাদের যে টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন, পুরো টেক্সটাইল মিলগুলো বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এর কারণে ইতিহাসের সবচেয়ে বেশি তুলা আমদানি করা হয়েছে ভারত থেকে। তো কাজেই এই যে তাদের হাতে যে ব্যবসায়িক ইনস্ট্রুমেন্ট আছে, তাদের হাতে যে লজিস্টিক সাপোর্ট রয়েছে, তাদের যে সীমান্ত বাণিজ্য রয়েছে, সব মিলিয়ে তারা বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে পারে। তাদের মানে যেমন আমেরিকা বলেন, ভারত বলেন, বড় বড় রাষ্ট্রগুলো, এখানে দেখেন কি হলো, ডিপ স্টেটের ক্ষেত্রে কি হলো, আমেরিকা থেকে, জাতিসংঘ থেকে শেষের দিকে এসে এমন কিছু কমান্ড চলে আসলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর, তারা ইচ্ছা থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে সাহায্য করতে পারেনি। সাহায্য কিন্তু তাদেরকে উঠিয়ে নিতে হয়েছে। তো এটা তো এখনো হতে পারে, এখনো হতে পারে, ইউনূস সাহেবের ক্ষেত্রে এটা হতে পারে। তো যার জন্য এই সংখ্যাগুলো মাথায় রেখেই কিন্তু তারেক রহমান সাহেবকে এগোতে হবে আগামী রাজনীতিতে, এবং এটা খুব সহজ হবে না। একে তো অর্থনৈতিক সংকট, অতীতের যে কোনো সময়ের চেয়ে প্রবল অর্থনৈতিক সংকট চলছে। বাংলাদেশের ডিপ স্টেটে আসলে কে বা কারা থাকেন? আপনিও থাকতে পারেন, আমিও থাকতে পারি। মানে ডিপ স্টেট মানে ডিপ কথাটা বলতে তো গভীরের কোনো একটা বিষয়, গোপন একটা বিষয়। এই যে ধরেন আপনি কথা বলছেন, আচ্ছা মিস্টার রনি বলেন তো ডিপ স্টেট কি, অথচ মেবি ইউ আর দ্য এজেন্ট অফ ডিপ স্টেট। আবার আমাকে জিজ্ঞেস করলেন, আমি বললাম যে আরে বাবা কি বলেন, আমি তো ডিপ স্টেট নামই শুনিনি। পরে দেখা গেল আমিও হয়তো এই এজেন্টের মধ্যে আছি। এই কারণে এইবার ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্যাবিনেট যেভাবে গঠিত হলো, আপনি আমি কি কল্পনা করেছি এই লোকগুলো কোথা থেকে এলো, কিভাবে, কোথায় ছিল লুৎফি সিদ্দিকী, কোথায় ছিল অমুক জিনিসগুলো হলো। তো ওইরকম হঠাৎ করে ফলে একদিন বাংলাদেশে দেখা গেল যে আপনি স্পিকার হয়ে গেছেন, আগের শিরিন শারমিন চৌধুরী স্পিকার ছিল, ভবিষ্যতে আর এক শিরিন এসে দেখা গেল পার্লামেন্টের স্পিকার হয়ে গেছে। হ্যাঁ, শারমিন আর কি হতো, তো শিরিন শারমিন, তো শিরিন শারমিন হয়েছে, আর এখন শিরিন বা শারমিন স্পিকার হয়ে গেছে। আমেরিকা থেকে দেখা গেল, আমেরিকা থেকে হয়তো আপনাকে পাঠাই দেওয়া হয়েছে, আপনি তো খুব মিষ্টি মিষ্টি কথাবার্তা বলে সবাইকে ই করতেছেন না, একেবারে নিরপেক্ষ। পরে দেখা গেল আপনিও ডিপ স্টেটের লোক। তো এইরকম মানে যারা এই বিভিন্ন এজেন্সির সাথে কাজ করে বা এজেন্সি যাদেরকে রিক্রুট করে, এটা এত কৌশলে করে যে একজন হামিদ কারজাই, একজন ডক্টর মোহাম্মদ ইউনূস, একজন আসিফ নজরুল, একজন আদিলুর রহমান শুভ্র, একজন রেজওয়ান আরা, মানে এরা মঞ্চে না আসা পর্যন্ত আপনি বুঝতে পারছেন না যে আসলে তারা কারা। আপনার কি মনে হয় ওনারাও ডিপ স্টেটের এজেন্ট? না না না, আমি এখন ওনারা ডিপ স্টেটের না, সারা বাংলাদেশ বলছে, আমি কি বলি বা না বলি আপনার বলায় কিন্তু আসে যায় না। দ্য হোল কান্ট্রি ইজ টেলিং যে কি হচ্ছে বাংলাদেশে, এবং বাংলাদেশে শেখ হাসিনা বলে গেছে এখন এটা ডিপ স্টেট, এরা ডিপ স্টেটের লোক। কে কি বললো না বললো, বসন্ত এসে গেছে, কোকিল গান গাইছি, তো ইট ডাজ নট ম্যাটার, আপনি বন্ধ করতে পারবেন না মানুষের মুখ। আচ্ছা, মানে ডিপ স্টেট নিয়ে ইন্টারেস্টিং তথ্য পেলাম। যাই হোক, সংসদের চেহারা কেমন হবে, বা আপনি অবশ্য বলছিলেন যে 2/3 মেজরিটিতে সংখ্যার কারণ আপনি আগের মতো দেখেন না, কিন্তু আরও কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে একটু কথা বলি। যে এই বিষয়টাও আলোচনা আসছে, 35 বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী হচ্ছেন, এবং একই সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী পুরুষ বিরোধী দলীয় নেতা হচ্ছেন, এবং দুজনেই সংসদে প্রথমবারের মতো যাচ্ছেন। সংসদে অনেকেই আছেন, মোটামুটি অর্ধেক যারা প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন, এই বিশ্লেষণটাও দেখছিলাম। মানে কেমন মনে হচ্ছে সংসদটা এবার কেমন হবে?
ভালো হবে, বেশ উত্তেজনা হবে। যেমন জামাতের যারা লোকজন আছে তারা ঘন ঘন আরবি বলার চেষ্টা করবে, তারপরে বিভিন্ন শব্দ বলবে, ইমানের কথা বলবে, কিনের কথা বলবে, ইমতিহান বলবে, এগুলো শুনতে মানে একটা ওয়াজের কারখানা হয়ে যাবে সেখানে। এবং অনেক মানুষ জামাতের যারা লোকজন আছে তারা যখন সেখানে ওয়াজ করবে, সংসদে আমরা এভাবে 80-র দশকে যেভাবে পার্লামেন্টের উপভোগ করতাম এবার এইভাবে সেভাবে করবে। এমনকি সংসদে যদি জিকিরের আসর বসে, হুম। যে তাহেরি যে জিকির করে না, সেই ডিজে জিকির, এরকম জিকির আসকার যদি হয়, মিলাদ হয়, কিয়াম হয়, তাহলে তো দেখবেন ধর্মপ্রাণ যারা মুসলমান তারা সব কাজকর্ম বাদ দিয়ে টেলিভিশনে এটা দেখবে। তাহিরি অবশ্য হেরে আবার গেছেন, কিন্তু আমির হামজা যাচ্ছেন সংসদে। হ্যাঁ, ওই তো আমির হামজা কি পাশ করছে? হ্যাঁ হ্যাঁ, ও মাই গড, মুশকিল। তাহলে আমির হামজা তো অনেক, হ্যাঁ আমির হামজা তো অনেক ভালো ওয়াজ করে, অনেক ভালো ওয়াজ করে, ফলে সে যদি ওখানে রাশমিকা মানে মান্দানার টান চেহারার দেয়। কাটিং ভালো ইত্যাদি বক্তব্য আমরা হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, 157টা দেশের মধ্যে 1 নাম্বার কাটিং। রাইট রাইট রাইট, ওটাই বলতেছি। তো ওটা এই জিনিসগুলো মানে হিজ ভেরি স্মার্ট ফেলো, এবং সে হয়ে আসছে কুষ্টিয়ার মতো জায়গাতে, চারটিখানি কথা নয়। তো সে যখন ওখানে কথা বলবে, তার সামনে সে যখন মঞ্চ নিবে, এমন বিষয়ে কথা বলবে, স্পিকার চেষ্টা করলেও তার সময় কমাতে পারবে না। সে দেখা গেল যে দেখেন মাননীয় স্পিকার, আমি এখন কোরআনের এই আয়াতটি বলবো, 5 মিনিট তার সময় সে টেনে নিয়ে গেল 50 মিনিট। এবং সে যদি টাস করে বলে ফেলে যে এইটা এমন একটা দেশ, মুসলিম দেশ, শতকরা 98% মুসলিম, এই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখ দাড়ি রাখে না, তারেক রহমানের মুখে দাড়ি নাই, এই অবস্থা, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, আল্লাহ আমরা সবাই মুনাজাত করি যেন তারেক রহমান সাহেবের উনি একটু মসজিদে যান, রীতিমতো দাড়ি রাখেন, সবাই টেবিল থাপড়িয়ে থাপড়িয়ে এই কথাগুলো বলবে। এবং তারেক রহমান সাহেবের অবস্থা তখন কি হবে আপনি চিন্তা করেন। হাসনাত আব্দুল্লাহ যে স্টাইলে মঞ্চে বক্তব্য দিয়ে যাচ্ছেন, ওইভাবে যদি সে সংসদে বক্তব্য দেন, ওইভাবে দাঁড়িয়ে সে যদি ওইভাবে বলেন, কি অবস্থা হবে। তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে মির্জা আব্বাসের জীবন হারাম করে দিয়েছেন, ওই নাসিরউদ্দিন পাটোয়ারির স্টাইলে যদি পার্লামেন্টে বসে সমস্ত জাতির সামনে এই মির্জা আব্বাসকে আবার আক্রমণ করা হয়, বিশ্বাস করেন উনি ওই পার্লামেন্টের মধ্যে হার্ট অ্যাটাক করবেন, এতে কোনো সন্দেহ নেই। উনি যদি কোনো মন্ত্রণালয়ে থাকেন, আর নাসিরউদ্দিন পাটোয়ারি যে স্টাইলে বলেছে, তার সাথে যদি হাসনাত আব্দুল্লাহর মুখে ওই কথাগুলো আসে, আক্তারের মুখে ওই কথাগুলো আসে, নাহিদের মুখে এই কথাগুলো আসে, ফলে পার্লামেন্ট খুব সহজ পার্লামেন্ট হবে না। এরপরে রুমিন ফারহানা আছে, তার হাস আছে, হ্যাঁ, তো সেই রুমিন ফারহানা যদি কোনো কারণে জামাতের সঙ্গে রুমিন ফারহানার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, খুব যেগুলো, তো সে খুব জেদি মেয়ে, তো ভীষণ রকম জেদি মেয়ে, সে তো বিএনপি দ্বারা প্রচন্ড অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বিএনপির সঙ্গে তার হবে না। এবং ওই জায়গাটা যদি জামাত তাকে ওন করে ফেলে, ফলে এক শেখ হাসিনাকে যেভাবে রুমিন ফারহানারা জামাত মানে ওন করে ফেলবে, ব্যস্ত জামাতেই রাখছে। পর্দা পুশিতার কথা কোট আনকোট বলেন না না না, জামাতের পর্দা লোকজন। না জামাতের পর্দা বলে, এখন রুমিন ফারহানার যে পর্দাটা, ওটা তো মানে শালীন। আপনি যে পোশাক পরছেন, পর্দা বলতে তো আসলে মানে একেবারে চোখ দুটো খালি ডেকে রাখবে, নট লাইক যদিও জামাতের মহিলা উইং এর মানুষ মানে যারা আছেন তাদেরকে ওরকমই দেখি, শুধু চোখ ছাড়া তেমন ওরা দেখা যায় না, চশমাও আবার পরেন। ওটা আছে, কিন্তু তার মধ্যে ওই যে কি এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিলা আছেন মোনামি, সেও তো আছে, মোনামি আছে। এবং আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি জামাতে যোগদান করেন, আপনাকে ওরা ওই বোরকা পড়তে বলবেন, আপনার এই স্টাইলে তারা নিয়ে নেবে আর কি। বিকজ ওরা তো আসলে রাজনীতি করতে আসছে, বুঝছেন, রাজনীতি করছে। ফলে রুমিন ফারহানার যে মেকআপ গেটআপ আছে, ইটস ওকে। এখন সে যদি টাইট জিন্স পরতে চায়, প্যান্ট পরতে চায়, তখন হয়তো জামাত বলবে যে না, এটা ঠিক হচ্ছে না। কিন্তু কিছু বলেন না, ওদের অসুবিধা নেই। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বলে না। তো যার জন্য যে আপনারা যে আবহমান বাংলার যে শাড়ি পরে আছেন, যেভাবে স্বাভাবিক আছেন, বা ইভেন আপনি যদি মমতা ব্যানার্জির মতো চলতে চান, ইটস ডিসেন্ট, এটা ডিসেন্ট, এর জামাত নিষেধ করবে না, এটা নিয়ে সমস্যা হবে না। আচ্ছা, মানে আমার জামাতে যেতে কোনো বাধা নাই। না না, আপনার কাছ থেকে ক্লিয়ারেন্স পেলাম। আচ্ছা, গোলাম রনি একটু যেহেতু একটু মানে একটু হাস্যকর কথাবার্তা, মানে হাসি রসাত্মক কথাবার্তাই হচ্ছে, এটা একটু আপনার পার্সোনাল নোটে জিজ্ঞাসা করি যে আপনি কি সংসদে মিস করেন? বলছিলেন যে চেয়ার থাপড়ায় মানে টেবিল থাপড়ায় কথা বলবেন, বা সেই একটা ভাইব্রেন্ট সংসদ হবে বলে আপনি বলছেন, আপনি মিস করেন সংসদে? না না, আমি একেবারে মিস করি না। বিকজ আমি আসলে 5টা বছর সংসদ সদস্য ছিলাম, এটা আমার কাছে আকর্ষণীয় ছিল না। আমার জীবন হারাম হয়ে গিয়েছিল, আমার ব্যবসা বাণিজ্য, ব্যক্তিগত পারিবারিক জীবন। ফলে ওটা অনেকের কাছে আনন্দের হতে পারে, কিন্তু ওই এমপি হওয়া ছাড়াও আমার অন্তত আরো 10টা সুন্দর সুন্দর কাজ আছে, যেটা আমি করতে পারি, আমি করে যাচ্ছি। জীবনে সফলতা রাজনীতির মধ্যে নয়। আর মানুষ যে কারণে রাজনীতি করে, মানুষকে পরিচিত, সবাই আপনাকে চিনবে,
তারপরে সবাই আপনার কথার গুরুত্ব দেবে, সবাই আপনাকে মানে আপনি যে কোনো মানুষের সমস্যার সমাধান করতে পারবেন। তো ওটা আসলে আল্লাহ আমাকে এমনি দিয়ে দিয়েছে। মানে আমি এমপিগিরি ছেড়ে দিয়েছি 2014, কিন্তু 14 থেকে এখন পর্যন্ত আমার কাছে মনে হয়নি যারা এমপি আছেন, মন্ত্রী আছেন, তাদের কারোর চাইতে কোনো অংশে আল্লাহ আমাকে সমাজে খারাপ রেখেছে। আমি একটা টেলিফোন জনপ্রিয় করলে বক্তা আপনি সবচেয়ে ভালো আছে। একদমই হ্যাঁ, হ্যাঁ, এবং ওইটা প্রভাবশালীও বটে। আসি এবার আবার একটু সংসদের চিত্র বা ধরি যে সরকার কেমন হবে বা সামনের সরকার কিভাবে চলবে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। ধারণা করতে পারেন রাষ্ট্রপতি কে হতে পারেন এই মানে নতুন সরকার, নতুন রাষ্ট্রের প্রধান সরকার কাকে? না, এটা আমি ধারণা করতে পারি না, আর আমি এটা ধারণা করিও না। এর কারণ হলো যে আমার যেটা প্রয়োজন নেই সেই বিষয়গুলো প্রেডিক্ট করি না। আমি সাধারণত রাজনীতির যে বিষয়গুলো এটা কি হতে পারে, কিন্তু কোনো ব্যক্তি কে হতে পারেন, কে মন্ত্রী হবেন, কে হবেন না, কে নমিনেশন পাবেন, এই বিষয়গুলো নিয়ে আমার কখনোই মাথা ব্যথা ছিল না। আমি যারা এখনো রাষ্ট্রপতি হবেন তার সাথে অনেক বড় বড় রাষ্ট্রপতিদেরকে আমি দেখেছি, তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল। সেই জিল্লুর রহমান সাহেবের মতো মানুষ, বি চৌধুরীর মতো মানুষ, এরশাদ সাহেবের মতো মানুষ, খুব ক্লোজলি আব্দুল হামিদের মতো অতীতে যারা, ইভেন চুপ্পু সাহেব, সবার সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল। ফলে বাংলাদেশে তো এদের সাথে এমন বড় কাউকে দেখি না, একমাত্র রেহমান সোবহান সাহেব ছাড়া আর কাউকে দেখি না। ডাক্তার কামাল সাহেব আছেন, কাউকে দেখি না যে যিনি রাষ্ট্রপতি হলে তার প্রতি আমার আকর্ষণ বোধ হতে পারে। মোরালেস আমার পরিচিত লোকের মধ্যে অনেকে হবে, বলে কি যে হলেন, আমি এখন একজনের নাম বললাম, বাকি 10 জনের রাগ করে যে রনি আমার নামটা কেন বললো না, এটা সমস্যা হয়ে যায় আর কি। তাদের জন্য আই ডু নট ফিল। তারপরে আরেকটা সমস্যা আপনাকে দেই, দেখেন এটা বলতে চান কিনা, না চাইলে এটাও স্কিপ করতে পারি আমরা। সেটা হচ্ছে যে তারেক রহমান বলছেন তার প্রধান বা প্রায়োরিটি বা গুরুত্ব হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, যার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আগে আমরা দেখেছি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন লুৎফুজ্জামান বাবর, এখনো দেখলাম স্লোগান উঠছে যে তাকে এবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান। এরকম একটা তার এলাকাবাসী সম্ভবত এই স্লোগানটা দেখছেন, আমি দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটার কোনো ধারণা করতে পারেন কে হতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী? তারেক রহমান সাহেবের মানে উনি ওনার চিন্তা চেতনাটা অন্যরা প্রেডিক্ট করতে পারেন। ওনার নিজস্ব একটা কিচেন ক্যাবিনেট আছে, আপনজন কিছুগুলো লোকজন আছেন, যেমন ওই মাহাদি আমিন আছেন, সানি আছেন, মানে সব ইয়াং, লন্ডন থেকে তিনি যাদেরকে নিয়ে এসেছেন এরা ওই একটা কিচেন ক্যাবিনেট, এদের সঙ্গে আলাপ আলোচনা উনি বেশিরভাগ ক্ষেত্রে করেন আর কি, যেটা। আর উনি যে সিদ্ধান্তগুলো নেন সেই সিদ্ধান্তগুলো 1 মিনিট আগেও অন্য কেউ জানতে পারে না দলের মধ্যে। ফলে আমার কাছে মনে হচ্ছে যে তার যে ক্যাবিনেটটা হবে সেই ক্যাবিনেটটা সবাই আশ্চর্য হবে, সবাই আশ্চর্য হবে। আমরা যে জিনিসগুলো চিন্তা ভাবনা করছি ঠিক সেইভাবে না হওয়ার সম্ভাবনা বেশি, খুবই বেশি, এবং তিনি তার মতো করে করবেন। আমি যতটুকু তার সম্পর্কে জানি বা বুঝি, আমার কাছে মনে হচ্ছে যে হি ইজ এ সারপ্রাইজিং ম্যান। জি, জি, তার মধ্যে অনেক সারপ্রাইজ আছে। দেখা যাক, আসলে আমরা ধারণাও করতে পারছি না, দেখা যাক কে হন, নিশ্চয়ই অল্প সময় জেনে যাব। আর সংসদে যাচ্ছেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তাকে নিয়ে একটা আলোচনা ছিল, কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে তখন আসলে কেউ বলতে পারতো না, ওই সময়টা তিনি খুবই জোরালো কণ্ঠে বলতেন। তাকে এমনকি দল থেকে একটা স্থগিত করা হলো, তার সব পদ স্থগিত করা হলো। তিনি জয়ী হয়ে এলেন বিশাল ব্যবধানে। অনেকেই বলছেন এটা একটা মুক্তিযোদ্ধাদের একটা জয় হয়েছে, মুক্তিযুদ্ধের জয় হয়েছে। অন্যদিকে এটিএম আজহারুল ইসলাম, যিনি মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, তিনিও খালাস হয়ে গেছেন যদিও, এবং এখন তিনিও বিশাল ব্যবধানে তিনিও সংসদে গেছেন। আসলে কি বার্তা এখান থেকে? এটা ফজলুর রহমান সাহেবের জন্য খুব একটা কষ্টের, ভীষণ রকম কষ্টের। বিকজ বাইরে যখন তিনি কথা বলেন, কোনো একটা কথা বলেন, বা আমরা যে যখন টেলিভিশনে কথাবার্তা বলি, এখানে আমি কথা বলছি, বাইরের লোক কেউ ইন্টারাপ্ট করতে পারছে না। তো যার যার মতো আমরা স্বাধীনভাবে আপনি প্রশ্ন করছেন, কিন্তু পার্লামেন্ট এমন একটা ব্যাপার, আমি একটা কথা বললাম, সঙ্গে সঙ্গে সে একজনে রিভোল্ট করলো, সাথে সাথে উত্তর দিল, এবং জাতি সেটা সমভাবে শুনলো। এখন ফজলুর রহমান সাহেব, তার তো বয়স হয়েছে, হি ইজ অ্যাবাউট 78 ইয়ার্স ওল্ড। মানে এখন অনেক ক্ষেত্রে ভাবির সাহায্য ছাড়া সে চলতেও পারে না, মানে তাকে চলাফেরা করতে তার স্ত্রীর সাহায্য নিতে হয়। ফলে তার কাছ থেকে খুব বেশি আশা করাটা খুব, মানে যাকে বলা হয়, সমীচীন হবে না। এর কারণ হলো তার বয়স হয়ে গেছে। 2 নম্বর হলো যে পার্লামেন্টে গিয়ে তিনি যখন কথা বলবেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে তার একটা বাউন্ডারি থাকবে, নট মোর দেন 10 মিনিট। এখন 10 মিনিটে তিনি যে কথাগুলো মানে শুরু করতে, তার মানে কিন্তু বেসিক্যালি তার যে বক্তব্যটা হলো রাজনীতির মঞ্চের জন্য সুন্দর, আনলিমিটেড সময় থাকে। তো ওখানে একদম প্রিসাইসলি 10 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে, 7 মিনিটের মধ্যে সেই কথাটা, মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো আমরা মুগ্ধ হই তার মুখ থেকে, ওই কথাগুলো
তিনি যখনই বলতে যাবেন তার কাউন্টার যখন আজহার সাহেব অন্য কথাগুলো বলবেন, ওটার আবার উত্তর দেওয়ার সময় তিনি পাবেন না। না পাওয়ার কারণে কি হলো, এই মুক্তিযুদ্ধ এবং মৃত্যুযুদ্ধ বিরোধী যে মানে ন্যারেটিভ গুলো, এগুলো যখন পার্লামেন্টে এইভাবে খোলামেলা আলোচনা হবে, এবং সেই ক্ষেত্রে এটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অনেকটা আবার নতুন করে প্রশ্ন করতে হবে। জি, তাই আপনি মনে করছেন। এবং দুইজন অন্তত আছেন, একজন তো এটিএম আজহারুল ইসলাম আর লুৎফুজ্জামান বাবর, দুজনেরই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তাদের সেখান থেকে সরাসরি সংসদে, এটি আপনার কাছে কেমন মনে হয়? না, এটা এটা আমি হয় কি, আমার যেমন আইটিএম আজহার সাহেবের সাথে আমি ছিলাম, মানে জেলখানাতে ছিলাম এবং একই রুমে ছিলাম। মানে অবাক করার ব্যাপার হলো, যে নাইস ম্যান। ফার্স্ট থিং হলো যে আমি জামাতে যে কজনই লোককে দেখেছি, আমার কাছে একজনকেও ব্যক্তিগতভাবে মনে হয়নি যে এরা যুদ্ধ অপরাধী। মনে হয় না যে ৭১-এর খুন, ধর্ষণ, রাহাজানির সাথে এই মানুষগুলো জড়িত। নিঃসন্দেহে ৭১-এ অনেক মন্দ কাজ হয়েছে, তারা হয়তো নেতৃত্বে ছিলেন, তারা হয়তো কমান্ডিং এ ছিলেন, ইটস ওকে। কিন্তু ব্যক্তিগতভাবে মানে ওনারা লেখাপড়া, তাদের ব্যক্তিগত জীবন, বোঝাপড়া সব মিলিয়ে আমাদের যে অ্যাভারেজ যারা রাজনীতিবিদ, তাদের সাথে ওনারা অনেক শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। আপনি এই যে কামরুজ্জামান সাহেবকে আমরা ফাঁসি দিয়েছি, আপনি হি ওয়াজ এ অ্যাসেট ইন দ্য পলিটিক্স। কামরুজ্জামান সাহেব একজন অ্যাসেট ছিলেন। এই যে মীর কাসিম সাহেবের ছেলে আরমান হয়েছে, আর যদি মীর কাসিম সাহেব জীবিত থাকতেন, মানে এটা দেশের জন্য অনেক উপকার হতো।